হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। অনেকে আমাকে বলে আমি নাকি অনেক রাপ কথাবার্তা বলি, সেই কারণেই কিন্তু আমি চেষ্টা করছি একটু ভালোভাবে, সুন্দরভাবে, নম্র গলায় ভয়েস দেওয়ার জন্য। তবে যেটা অরিজিনাল নয় সেটা কিন্তু বেশিক্ষণ থাকে না। আসল জিনিসটা কিন্তু একটা না একটা সময় বেরিয়ে যায়। ঠিক তেমনই ভয়েসটা আমার যেমন, ঠিক তেমনই কিন্তু তোমরা শুনতে পারবে। আমি হয়তো চেষ্টা করবো একটু অন্যভাবে দেওয়ার, তবে মাঝে মাঝে হয়তো আবার সেই আগের মতন করেই কথা বলবো। একটু বের করতে লাগবে, মুছতে লাগবে, জল দিয়ে কি অবস্থা, এত জোরে বৃষ্টি পড়ছে। সকালে ঘুম থেকে উঠেই দেখি পুরো বারান্দা একদম জলে ভিজে গেছে। সেই যে রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি গিয়ে থেমে সকাল 8:30টায়। আর বৃষ্টি থামা মাত্রই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, কারণ কি বৃষ্টি কিন্তু অল্প স্বল্প নয়, খুবই জোরে পড়ছিল। সেই কারণেই কিন্তু বারান্দা পুরো জলে ভরে গেছে। নয়তো অল্প বৃষ্টি পড়লে কিন্তু বারান্দা সেরকম ভাবে ভিজে যায় না। ছেলের সাইকেলে কিন্তু পাসওয়ার্ড দিয়ে লক করা আছে, আর সেই সাইকেলের লকটা আমি খুলতেও পারি না। সেই কারণে ছেলেকে ঘুম থেকে ডেকে তুলে সাইকেলটা সরিয়ে নিলাম। রাতের বেলা যেহেতু বাসন মাজতেই পারিনি বৃষ্টির জন্য, বর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে পরে এসে বাসন মাজতে বসে পড়েছে। এমনিতে কিন্তু কুয়োর পরে টিন দেওয়া আছে, তবে খুব জোরে বৃষ্টি পড়লে জলের ঝাপটায় কিন্তু ভিজেই যায়। আর সেই কারণেই রাতের বেলা বাসনগুলো মাজাই হয়নি। বর যেহেতু বাসনগুলো অর্ধেক মেজে ফেলেছে, তাই আমি ঘরটা মুছে নিয়ে এসে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। না, পুরো ঘরটা মুছিনি, রান্নাঘরের অর্ধেকটা আর বারান্দাটা মুছেছি। রান্নাঘরের টিনটা আমার ফুটো হয়ে গেছে, সেই কারণে বৃষ্টি পড়লে ওখানেও জল পড়ে। শুধুমাত্র এক জায়গায় নয়, 2-3 জায়গায়। টিনগুলো কিন্তু সেই আগের দিনের টিন, আর এখনকার টিনের মতো কিন্তু নয়, এগুলো কিন্তু ভীষণ মোটা টিন। আর সেই কারণে সেই টিনগুলো আমরা সহজে চেঞ্জ করছি না। তবে খুব তাড়াতাড়ি চেষ্টা করতে হবে ঘরের কাজে হাত দেওয়া, কারণ বৃষ্টি পড়লেই ঘরের অনেক জায়গাতেই কিন্তু বেশ ভালোই জল পড়ে। আর এদিকে কিন্তু আমার ঘরটার পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে নিয়ে এসে স্নানটার সাথে সাথে সেরে নিয়েছিলাম। আর তারপর ঝটপট করে চলে এসেছিলাম রান্নাঘরে। একটু তরকারি বসিয়েছি আলুর, আর সাথে করব রুটি, যেটা আমার ডেলিকার রুটিনেই থাকে। হ্যাঁ, তবে তরকারির বদলে কোনোদিন আলু ভাজা করি, আবার বা কোনোদিন সুজি। অন্য কিছু খাবার বানানোর সময়ই পাই না। আর এটাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়, আর তাড়াতাড়ি হয়ে যায়। সকালবেলা টাইমটা এত বেশি তাড়াহুড়ো থাকে, ক্যামেরাটা ঠিক করে সেট করারও সময় পাই না। তবুও চেষ্টা করি যেটুকু শুট নেওয়া যায়। আমি কিন্তু ওই 8টা 8:30টায় ঘুম থেকে উঠে 9:30টার মধ্যেই টিফিন রেডি করে দিই। আর এত তাড়াতাড়ি আমি কিভাবে টিফিনটা বানাই তোমরা তো সেটা জানোই। আমি কিন্তু অনেকগুলো রুটি একসঙ্গে ভাজি, আর সেই কারণে একজন দিদিভাই কমেন্ট করেছে এতগুলো রুটি একসঙ্গে কিভাবে ভাজলো। আসলে সবকিছুই সম্ভব, আর তার জন্য লাগে একটু এক্সপিরিয়েন্স। রুটি তো আর আমি এখন থেকে বানাই না, রুটি বানানোর প্র্যাকটিসটা আছে আমার সেই মেয়েবেলা থেকে। আমার বাবা প্রত্যেকদিন রাতের বেলা রুটি খেত, আর সেই কারণে প্রত্যেকদিন করে রুটি মাকে বানাতে হতো। আর মার যখন একঘেয়েমি হয়ে যেত, বিরক্ত লাগতো, আর তখন কিন্তু আমি রুটি বানাতাম। তাই রুটি বানানোর এক্সপিরিয়েন্সটা আমার একটু বেশি আছে, আর সেই কারণেই এতগুলো রুটি কিন্তু একসঙ্গে ভাজতে পারি। তোমরাও কিন্তু চাইলে একসঙ্গে অনেকগুলো রুটি ভাজতেই পারো। এইভাবে তাওয়ার মধ্যে হালকা আছে সেকতে সেকতে সবগুলো রুটি কিন্তু সেকতে হবে উল্টে পাল্টে নিয়ে। তবে এগুলোকে কিন্তু আমি সরাসরি গ্যাসের আগুনের পরে সেকবো না, এগুলোকে তাওয়ার মধ্যেই একবারে ভেজে নেবো। কারণ কি একেবারে ডাইরেক্ট গ্যাসের আগুনে রুটি সেকে খাওয়াটা আমার বর একেবারেই পছন্দ করে না, বলে তাতে নাকি অনেক অসুখ বিসুখ হয়। আর একটা দুটো করে রুটি উলট পালট করে ভাজতে ভাজতে আমি কিন্তু একবারে 4টে রুটি নিয়ে নিয়েছি, আর খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছিলাম। আর এমন নয় যে এইভাবে সেকলে কিন্তু রুটি ফুলবে, এভাবে কিন্তু একদম প্রপারলি ভাবে ফুলবেও, আর সুন্দরভাবে রুটিটা শাকাও হবে। আমি কিন্তু 5টা রুটি একবারে ভেজেছি, সেই কারণেই কিন্তু ঘুম থেকে দেরি করে উঠলেও সকালে টিফিনটা কিন্তু আমি রেডি করতে পারি। তো বরের জন্য কিন্তু টিফিন বানানো কমপ্লিট হয়ে গেছে, এই যে রেডি করে রেখে দিয়েছি এখানে। তো বর গেছে এখন ওর বাইকটা নিয়ে আসতে। কালকে রাত্রে দোকান থেকে আসার সময় লিক হয়ে গেছিলো, তো দোকান থেকে আসার সময় হাঁটতে হাঁটতে আমাদের আসতে হয়েছিল। কিন্তু রাত্রেবেলা তো কোনো গ্যারেজ খোলা ছিল না, সেই কারণে লিকটা সারাতে পারিনি। তো সকালবেলা এসে গ্যারেজের লোক এসে গাড়িটা নিয়ে গেছে, মানে আমাদের এখানে চেনা জানা একজন ভাই আছে, তো ও এসে নিয়ে গেছে। তো বর সেটাই দেখতে গেছে যে লিকটা সেরেছে কিনা, না হলে হয়তো কাজে যেতেই পারবে না আজকে। তো যাই হোক, আমি টিফিনটা রেডি করে দিলাম তাড়াহুড়ো করে, কিন্তু ওই যে ওখানে গেছে, গিয়ে আটকে গেছে, এখনও আসছেই না। তো আমি অপেক্ষা করছি কখন আসবে টিফিনটা দেবো। আর বিছানা কিন্তু এখন পর্যন্ত উঠায়নি, ছেলের ঘরের বিছানা উঠায়নি, আমাদের ঘরের বিছানাটা উঠায়নি। আর আমাদের ঘড়ি যেহেতু একটু 10 মিনিট ফাস্ট, মানে বাজে এখন 9:35-এর মতন। তো 9:35 বাজে এখন। তো ভাবছি যে বর আসা অবধি আমার ততক্ষণ হয়তো রুটিগুলো ভাজাই হয়ে যাবে। তো ছেলের আমার জন্য রুটিগুলো এখনও ভাজিনি, তো সেটা এখন ভেজে নেব। কি ব্যাপার, এখন দেরি হচ্ছে না? কোথায় গেছে? মিস্ত্রি যে কোথায় গেছে ভগবান জানে, গাড়ি নেই। তাড়াহুড়া করে আমাকে দিয়ে বানাই নিলা, এখন যাবা না? সাইকেল নিয়ে চলে যাবো। ওই যে টিফিন, ওই যে ফুচকা সাইকেল নিয়ে যাবা? তো সাইকেল নিয়ে যাবে বাবা আজকে? কেন, কি হবে, বাবা তো চালাতে পারে। পাসওয়ার্ডটা তো সব জানি। হ্যাঁ, বৃষ্টি পড়বে তো, নিয়ে যাও। দেখো, গাড়িটা তো গ্যারেজে নিয়ে গেছে, তবে গাড়িটা এখন সময় মতো দিতেই পারছে না। সেই কারণে বলছে এখন ছেলে সাইকেলটা নিয়ে নাকি আজকে অফিসে যাবে। এদিকে গাড়ির অপেক্ষা করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, আর সে কারণে আর গাড়ির জন্য ওয়েট করছে না, বলছে সাইকেলটা নিয়েই চলে যাবে আজকে।
কেন চালায় তো, আমি দেখি ছেলেগুলা। সাইকেলটা ছোট হয়ে গেছে, কিছু করতে হবে। তো সাইকেলটা নিয়েই কিন্তু বেরিয়েছিল কাজে যাওয়ার জন্য, কিন্তু পরে রাস্তাতে দেখা হয়েছে সেই গ্যারেজের ছেলেটার সাথে। তখন বাড়িতে রিটার্ন এসে সাইকেলটা রেখে গাড়িটা নিয়ে অফিসে গেছে। আর এদিকে বাইরে একটা ফলালাকে দেখে ছেলে ফলালাটাকে দাঁড় করিয়েছে, কারণ ওর নাকি খুব লিচু খেতে ইচ্ছে করেছে। তো সেই কারণে সেখান থেকে একটু লিচু আর আম নিয়ে নিয়েছিলাম। আর বাড়িতে এসে কালকের যে সে ধোয়া কাপড়গুলো শুকায়নি সেগুলো একটু রোদে দিয়ে দিয়েছিলাম। এখন তো প্রত্যেকদিনই বৃষ্টি পড়ে, তাই কাপড় কিন্তু শুকাই না। সে কাপড়গুলো তখন এই যে সকালবেলা এইভাবে মেলে দিতে হয়। আর তারপর ঘরে গিয়ে খাবারটা বেড়ে নিয়েছিলাম আমার আর ছেলের জন্য। বাইরে যেহেতু খুব সুন্দর হাওয়া ছেড়েছিল তখন, সেই কারণে আর ঘরের মধ্যে খেতে বসেনি, আজকে বারান্দার মধ্যেই খেতে বসে পড়েছিলাম। আর তাছাড়াও না একটা অভ্যেস হয়ে গেছে, 9:30 থেকে 10টার মধ্যে যেহেতু প্রত্যেকদিন সকালের খাবার দাবার গুলো আমরা খাই, সেই কারণে ঠিক সেই সময়টাতেই খিদে পেয়ে যায়। কারণ কি প্রত্যেকদিন ছেলেকে ওই সময়টাতেই খেতে দিই, আর তারপর ওকে রেডি করিয়ে স্কুল নিয়ে যাই। খাওয়া দাওয়া শেষ করে নিয়ে একটা আম ছুলে নিয়েছিলাম। খুব বেশি আম কিন্তু কিনিনি, অল্প একটুখানি আম কিনেছি। একে তো ফলের এখন ভীষণ দাম, যেহেতু কেবলই সিজনটা পড়েছে, আর এখন তো এই আম কাঁঠাল লিচুরি সিজন। আজকে কিন্তু প্রথমেই আম আর লিচু ঘরে নিয়ে এলাম। খুব যে বেশি মিষ্টি ছিল তাও না, আবার খুব বেশি টকও ছিল না। আমের উপরটা মিষ্টি ছিল কিন্তু আটিটা একটু টক ছিল। আমাদের লিচু খেতে খুব ভালো লাগে। মিষ্টি আছে, বেশ ভালো মিষ্টি। আমাদের লিচু খেতে খুব ভালো লাগে, তাই আমি লিচু নিলাম তোমার কাছ থেকে বলে বলে। লস হয় নাই, এত দাম দিয়ে নিয়ে লস হয় নাই, মিষ্টি আছে যথেষ্ট ভালো। কি সুন্দর হাওয়া। मन तो कर रहा है एक दिन गार्डन गार्डन हो गया। তো যাই হোক, খাওয়া দাওয়াটা শেষ করে নিয়ে চলে এসেছি ঘরে। এখন ঘরগুলোকে গোছাবো। তো ফার্স্টে ছেলের ঘর দিয়ে শুরু করলাম। বাইরে যেহেতু ভালো রোদ উঠিয়েছে, তাই ভাবলাম ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিয়ে আসি। তো যে ভাবনা সেই কাজ। সকাল থেকে আমাদের বাড়িতেই কিন্তু বেশ ভালো রোদ পড়ে। লেপ কাঁথা কিন্তু রোদে আর বাইরে দিয়ে আসতে হয় না। তবে আকাশের তো কোনো ঠিক নেই, এই রোদ এই বৃষ্টি। এই রোদ থাকতে থাকতে কিন্তু হঠাৎ করে আবার বৃষ্টিও নামতে পারে। তবে রোদ যখন এখন পেয়েছি, তাই ভাবলাম শুধু ব্ল্যাঙ্কেটটা রোদে দেবো কেন, ঘরের সমস্ত বালিশগুলো একটু রোদে দিয়ে দিই। তাই ঘরের সমস্ত বালিশগুলোকে বের করে রোদে দিয়ে দিয়েছিলাম। আর আজ যেহেতু ছিল শনিবার, সেই কারণে ছেলের আজকে স্কুলও নেই। ওকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতে যে সময়টা আমার লাগে, সেই সময়টাতে আজকে বাড়িতে অনেক কাজই করেছি। ছেলে এতক্ষণ ওর বন্ধুর সাথে বাড়িতেই খেলছিল, আর এখন গেল একটু বাইরে। কারণ কি, আমি যেহেতু এখন ঘরগুলো ঝাড় দেবো, উঠোনটা ঝাড় দেবো, সেটা কিন্তু আগের থেকেই জানে। কারণ ঘরগুলোকে পরিষ্কার করার পরে ঘরগুলো ঝাড় না দিলে আমার আবার ভালো লাগে না। তো যাই হোক, গল্প করতে করতে কিন্তু ছেলের ঘরের বিছানাটা তুলে ফেলেছি। আর এবার কিন্তু আমাদের ঘরের বিছানাটা তুলবো। আগে কিন্তু আমি 3 দিন পর পরই বেডশিটগুলো চেঞ্জ করতাম, তবে এখন আর পারি না। যতদিন পেরেছি করেছি, এখন আর পারি না তাই করি না। এখন ওই 5 দিন 6 দিনের মাথায় একটা বেড কভার চেঞ্জ করি। কারণ কি, এখন তো আমি আর অত কাপড় ধুতেই পারি না, আর বরকে দিয়ে এত বড় বড় কাপড়গুলো ধোয়াতে আমার ইচ্ছেও করে না। ভেবেছি কষ্ট মষ্ট করে একটা ওয়াশিং মেশিন কিনবো, তবে ঘরের মধ্যে না ফ্রিজেরও খুব দরকার। আর কোনটা ছেড়ে যে কোনটা আগে কিনবো সেটাই বুঝতে পারছি না। একটা সংসার করতে গেলে যে কত কিছু দরকার পড়ে, সেটা হয়তো এই সংসারে না আসলে বুঝতেই পারতাম না। আর এই বাড়িতে কোনো কিছুই আগের থেকে নেই, সবকিছুই আমাকে পরিশ্রম করে নিতে হবে। অনেকেই কিন্তু বিয়ে করে এসে রেডিমেড অনেক কিছুই পেয়ে যায়, তবে আমার কপালটা কিন্তু সেই দিক দিয়ে একেবারেই ফাঁকা, আমি কিছুই পাইনি। তবে এখন কিন্তু আর আফসোস করে কোনোই লাভ নেই। আমার মনে হয় যদি আমার ভাগ্যে থাকে, তাহলে হয়তো একদিন সবই আমার হবে। যাই হোক, বিছানাগুলো তুলে নিয়ে কালকের এদিকে কিছু কাপড় ছিল যেগুলো ভাঁজ করাই হয়নি, সে কাপড়গুলোকে জায়গা মতো ভাঁজ করে রেখে দিয়েছিলাম। ঘরগুলো গুছিয়ে সোজা চলে এসেছি এবার রান্নাঘরে। সেই যে সকালবেলাতে বাসনগুলো মাজা হয়েছে, জলটা ঝরার জন্য সমস্ত বাসনগুলো কিন্তু টেবিলের উপরে উপর করা হয়েছে। তো বাসনগুলোকে জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর দোকানেরও যত বাসন ছিল সমস্তটা কিন্তু ব্যাগের মধ্যে ঢুকিয়ে আলাদা করে রেখে দিয়েছি, নয়তো পরে এটা না হলে ওটা ভুলেই যাই। যে সময়টা এখন পার করছি, সেটা কিন্তু জীবনের একটা সুন্দর সময় হওয়ার কথা ছিল। তবে এখন কিন্তু হাজারটা চিন্তা দায়িত্ব নিয়ে চলতে হয়, তাই মাথার মধ্যে এত কিছু জিনিস একসঙ্গে চলতে থাকলে অনেক সময় অনেক কিছু কাজ করতে ভুলেই যাই। আর কোনো কোনো সময় কোনো জিনিস একটা জায়গায় রাখার পরে সেই জিনিসটার কথা আর কিছুতেই মনে করতেও পারি না। মানুষকে বলতে শুনেছি বয়স নাকি শুধুমাত্র একটা সংখ্যা মাত্র, তবে আমাদের উপরে এটুকু বয়সে যে পরিমাণ চাপ আর দায়িত্ব, জানি না ভবিষ্যতে বয়স বাড়ার সাথে সাথে আরো যে কত ধরনের চাপ আর দায়িত্ব এসে ঘাড়ে পড়বে। তবে এখন পার করা প্রত্যেকটা সময় আর প্রত্যেকটা মুহূর্ত সারাটা জীবন মনে থাকবে, কারণ প্রত্যেকটা দিন আমরা কিছু না কিছু স্যাক্রিফাইস করেই যাচ্ছি, আর তার সাথে নিজের অপূর্ণ কিছু শখ আর আশা, যেগুলোকে পিছনে ফেলে রেখে প্রত্যেক দিন এক এক ধাপ করে উপরে উঠতে হচ্ছে। তবে এই উপরে ওঠার রাস্তাটা ভীষণ কঠিন, তাই আমার মনে হয় আমার জীবনের এই সময়টাকে আমি সারাটা জীবন মনে রাখবো, হয়তো কখনো ভুলতেই পারবো না। কারণ এখনই আমাদের বয়স শখ ফুর্তি করার, ঘুরে বেড়ানোর। তবে এই সময়টাতে আমরা অদৃশ্য এক দেওয়ালে আটকে পড়ে আছি, যেখান থেকে আমরা চাইলেও আর বেরোতে পারছি না। তবে অনেকে আমাকে বলে আমি নাকি অনেক জ্ঞান দিই, সারাক্ষণই নাকি সংসার সংসার করতে থাকি। তবে বিশ্বাস করো, সংসার বাদ দিয়ে কিন্তু আমার জীবনে আরো অনেক কিছুই আছে। তবে সংসারটা কিন্তু একটা মায়া, আর আমি সেই মায়াতেই কিন্তু আটকে গেছি। আর এখন এই সংসারে আসার পরে আমি ভেবেই নিয়েছি এই সংসারের জন্য যা করতে হয় আমি সেটাই করবো। আর এই সংসারটার জন্য কিন্তু সে প্রথম থেকে আমি করেই যাচ্ছি। একবারে খুব সাধারণ ঘরের বউ আমি, আর আমাদের এখন ওই একটাই চেষ্টা, সাধারণ থেকে কিভাবে অসাধারণ হয়ে ওঠা যায়। তবে সেটা পারবো কিনা কোনোদিনও জানি না। আর এইদিকে কিন্তু আমি ঘরগুলো গুছিয়ে নিয়ে ঘরগুলো ছাদ দিয়ে
নিয়েছিলাম। এখন যেহেতু প্রায় বৃষ্টি পড়ছে সেই কারণে কিন্তু অত বেশি ধুলো নেই। তবে ঘরে নোংরা থাকুক বা না থাকুক, ঘর গোছানোর পরে ঘর ঝাড় দেওয়ার একটা অভ্যাস থেকেই গেছে। আর ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপর উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম। আমাদের বাড়িটা কিন্তু খুব বেশি বড়ও নয় আবার ছোটও নয়, তবে বাড়িতে একটা উঠোন আছে যেটা আমি দিনে 2 থেকে 3 বার ঝাড় দিই। বাড়িতে যেহেতু গাছ আছে পাতা পড়বে, আর উঠোন নোংরা আমি একেবারেই দেখতে পারি না, তাই যতবার উঠোনটা নোংরা দেখি আমি ততবারই ঝাড় দিয়ে দিই। বাড়ি আমাদের কিন্তু ভাঙাচোরা হতেই পারে, তবে আমাদের বাড়ি কিন্তু একবারই টিপটাপ থাকে। কোনো সময় আমি বাড়িঘর নোংরা রাখি না। যতক্ষণ পর্যন্ত আমি সুস্থ ততক্ষণ পর্যন্ত আমি পয় পরিষ্কার করতেই থাকি। আর আমাদের পেছনেও যেহেতু একটুখানি জায়গা আছে, সামনেটা পয় পরিষ্কার করার পরে পেছনেটাও কিন্তু পরিষ্কার করে রাখি। তবে এখন যেহেতু রেগুলারই বৃষ্টি পড়ছে সে কারণে দেখি অনেক রকমের আগাছা জন্মেছে, সময় করে সেগুলো একদিন তুলে ফেলতে হবে। অনেক বেলা হয়ে গেছে জানো তো, প্রায় 3টে বাজতে যায়। আমার এখনো কাজই শেষ হয়নি, আমি যে কখন রান্না করব ভগবান জানে। কাপড়গুলো বরকে আজকে ধুতে দেয়নি, অবশ্য দেরি হয়ে গেছে। আমি যেহেতু পুজো দিতে পারবো না, সেদিন ও পুজো দিয়েছে আজকে সকালে, দেরি হয়েছে, কাপড়গুলো ধুয়ে মানে যেতে পারেনি। তো আমি গ্লাভসই পরিলাম, কারণ আমি গ্লাভস সবই ছিঁড়ে গেছে। তাই ভাবলাম ফটাফট করে কাপড়গুলো ধুয়ে দিই আর তারপরে গিয়ে রান্নাটা চড়াবো। কাজ করতে শুরু করলে মনে হয় এটা কাজও করি ওটা কাজও করি, আর এই করতে করতে রান্নার হয়ে যায় অনেকটাই দেরি। তো বাসন টাসনগুলো মেজে নিয়ে এসে ভাতটা আগে বসিয়ে দিয়েছি, কারণ কি অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে 3:30। আমাদের এখনও পর্যন্ত রান্না হয়নি। ওই যে ভিডিও এডিট করতে বসে এই সময়টা আমার চলে যায়, আর তারপরে গিয়ে সমস্ত কাজ সারতে সারতে এত বেলা হয়ে যায়। তো যাই হোক, তাড়াতাড়ি করে এখন রান্নাবান্নাটা সারবো, যেহেতু আজকে শনিবার, একেবারে নিরামিষ রান্না করবো। কোয়াশ আর আলু দিয়ে একটা তরকারি করবো, আর এই যে নিয়েছি কী বলে এটাকে, ঢেঁকি শাক। তো ঢেঁকি শাক করবো, ব্যাস এই দুটো, আর পাঁপড় ভাজবো তার সাথে। এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো। ছেলেকে পড়তে বসিয়েছি, অঙ্ক করতে দিয়েছি। কি অঙ্ক হলো? হ্যাঁ, আর 2টা আছে। আর এই দেখো ঘড়িতে, আমাদের ঘড়িটা যেহেতু একটু ফাস্ট, আজকে অনেক বেলা করেই খাওয়া দাওয়া হবে। খিদা পাইছে বাবা? খিদা পাইছে না? দেরি হয়ে গেলে তো ভাতটা বসাইছি, তো হয়ে যাবে এখনই। ঢেঁকি শাক ভাজা খাবি তো? প্রত্যেকদিন শাক। কি করবো আজকে শনিবার, শনিবার কি করব? তোকে তো বললাম। আর আমি ভুলে গেছি আজকে আমি হলো আমিষ রান্না করবো। না বাবা, আমিষ খাবো না, একটা দিন নিরামিষ খেতে হয়। তো ঠিক আছে, তুই অঙ্কগুলো কর, আমি তাড়াতাড়ি রান্নাটা করি। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা কিন্তু অনেকটা ফুটেও গেছে। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না করব, আর নিরামিষ রান্না করতে গেলে আমার হয়ে যায় সমস্যা, কারণ কি নিরামিষ রান্না সেরকম ভাবে আমি করতেও পারি না, ছেলে না নিরামিষ খেতেও চায় না। তাই দোকানে আমি যে সবজি পেয়েছি সেটাই নিয়ে চলে এসেছি। তো আলু আর কোয়াশ দিয়ে একটা তরকারি করেছিলাম, তবে এর মধ্যে একটু মিষ্টি কুমড়ো দিতে চেয়েছিলাম, তবে মিষ্টি কুমড়ো খেলেই আমার অ্যালার্জি হয়ে যায়, আর সেই কারণে কিন্তু মিষ্টি কুমড়ো দেইনি। আর 2টো কড়াই আমি বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্না হয়, আর একটা কড়াই আমি ঢেঁকি শাক আর আলু ভাজা একসঙ্গে বসিয়েছি। রান্না করতে করতে না দেখলাম তেল শেষ হয়ে গেছে। মাছের বাজার করার পরে তেলগুলোকে আমি এইভাবে হাঁড়ির মধ্যে রেখে দিই ঢেকে, যেহেতু আমার ঘরে প্রচুর ইঁদুর, সেই কারণে কিন্তু তেলের প্যাকেটগুলোকে আমি আর বাইরে রাখি না। তবে মাছের বাজার যেদিন করেছিলাম সেদিন আমার শরীরটা ভীষণ পরিমাণ খারাপ, তাই সেদিন মাছের বাজারটা তুলে নিয়ে এসে আর গোছাতে পারিনি। তবে তার পরের দিন যেদিন গুছিয়েছিলাম সেদিন দেখেছিলাম সমস্ত গ্রসারি বাজারগুলোর মধ্যে তেল লেগে আছে, তবে বুঝতে পারিনি যে এইভাবে ফুটো হয়ে গেছে একটা তেলের প্যাকেট। আজকে তেল বের করতে গিয়ে দেখি হাড়ির মধ্যে সব তেলগুলো পড়ে আছে। তো যাই হোক, ওই হাড়ি আমি এইভাবে ধরে রেখে দিয়েছি, আর এইদিকে আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছিলাম। ছেলে যেহেতু টিভি দেখছিল তাই ওই ঘরে ওকে ফ্যান চালিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম। আর আজকে খেতে দিতে দিতে ঘড়িতে বেজে গেছিল 4:30। তবে কি বা করবো, কিছুই করার নেই। ওকে খেতে দিয়ে আমি রান্নাঘরে চলে গেছিলাম, আর রান্নাঘরে গিয়ে আগে তেলের ব্যবস্থাগুলো করেছিলাম। এতগুলো প্যাকেটের মধ্যে কোন প্যাকেটটা ফুটো সেটা যেহেতু বুঝতেই পারছিলাম না, আর সেই কারণে সমস্ত প্যাকেটগুলো কেটে তেলগুলো আমি একটা হরলিক্সের ডিব্বার মধ্যে ঢেলে নিয়েছিলাম, আর তার সাথে তেল রাখা বোতলটার মধ্যেও একটু ভর্তি করে ঢেলে রেখে দিয়েছিলাম। আর এই তেলের জন্য আমার পুরো রান্নাঘরটাই একদম তেল তেল হয়ে গেছিল। যেদিন আমার কাজ করতে দেরি হয়ে যায় সেদিন সব দিক থেকেই দেখি দেরি হয়ে যায়। যাই হোক, এদিকে টুকটাক রান্নাঘরের কাজগুলো করতে করতে দেখলাম যে বরই চলে এসেছে, আর এমনিতে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে সেই কারণে বরকে বললাম তুমি ময়দাটা মেখে রাখো, আর এদিকে আমি চিকেন আর মাশরুমটা ফটাফট করে বানিয়ে নিই। এমনিতেই কিন্তু এই ময়দা মাখার কাজটা আমি আগে থেকে সেরে রাখি, আর বর যেহেতু আসার সময় চিকেনটা নিয়ে আসে তাই পরে আমি চিকেন আর মাশরুমটা কিন্তু রেডি করি। তবে আজকে কিন্তু ময়দাটা মাখারও সময় পাইনি, ময়দাটা মেখে রেখে বরকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি, আর ততক্ষণ এদিকে আমি চিকেন আর মাশরুমটা কিন্তু এক এক করে বানিয়ে নিয়েছিলাম। আর ওই সময়ের মধ্যে যেটুকু পেরেছিলাম আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এটা হলো কত ভালো না ওটা হাতে দিয়ে দিও আমাকে, হাতে নিয়ে নেবো।
বাড়ি থেকে সমস্ত কিছু গুছিয়ে এমনকি নিজে রেডি হয়ে সময় মতো কিন্তু দোকানে পৌঁছে গেছে। সবই ঠিকঠাক হয়েছে, হয়নি শুধুমাত্র আমাদের রেস্ট। আমরা কিন্তু 2 মিনিট বসারও সময় পাইনি সারাদিন। আর আমাদের কিন্তু এইভাবেই সারাটা দিন দৌড়াতে দৌড়াতেই চলে যায়। বাড়িতে যেহেতু আজকে খাওয়ার জলও ছিল না আর জল আনার সময়টাও হয়নি, সেই কারণে দোকানে আসার সময় একটা জার নিয়ে এসেছি। দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় জল নিয়ে যাবো সেই জারে করে। তো দিকে দোকান ঝাঁট দিয়ে গোছাতে গোছাতে দেখলাম একজন কাস্টমার চলে এসেছে। সেই কাস্টমারের অর্ডার ছিল একটা ভেজ পিৎজা। তো সেই পিৎজাটা তাড়াতাড়ি করে আমি রেডি করে দিয়েছিলাম। আর বর কিন্তু অনেকক্ষণ আগে অফিসে চলে গেছে। তো যাই হোক, ছোট পুচকিটা এসেছিল পিৎজাটা নিতে, আর যাওয়ার সময় কিন্তু আমাকে আবার টাটাও দিয়েছে। তো দোকান কিন্তু গোছাতে না গোছাতে দেখলাম কাস্টমার চলে আসছে। তো সেই কাস্টমারকে তার পিৎজাটা দিয়ে দিয়েছে বেক করে। আর এখন দোকান বর্তমান ফাঁকা। এই সময়টাতে একটু ফাঁকাই থাকে অবশ্য, সন্ধ্যার টাইমটা। আর সন্ধ্যেবাতিতে দিতে পারবো না, আমি একটু অসুবিধা আছে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়েছি ঠিকঠাক। এখন একটু বসবো। আর এত সুন্দর ফ্যানের হাওয়া, মনে হচ্ছে যে এখন একটু ঘুমিয়ে পড়ি, জানো তো। এতটা টায়ার্ড লাগছে শরীরটা, কি আর বলবো। এই সময়টাতে প্রচণ্ড ঘুম পায়। দোকান যেহেতু ফাঁকা আছে, তাই ভাবলাম যে একটু মাথাটা নিচু করে একটু শুয়ে থাকি। ফ্যানের হাওয়া চলছে না, এত সুন্দর, আর এত ঘুম পাচ্ছে, চোখ বন্ধ হয়ে আসছে। সারাদিন একটুখানি বসার সময় পাইনি আজকে। একটু আরাম করে নিই, কাস্টমার আসলে তারপরে না হয় কাজ করা যাবে। তো দোকান বন্ধ করে আজকে বাড়িতে আসতে না অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে ওই 10টার পরেই বাড়িতে আসছি না বাবা। আচ্ছা, অনেক বেশি দেরি হয়ে গেছে। কাস্টমার ছিল, কাস্টমার অনেকক্ষণ থেকে আড্ডা মারছিল, মানে খেতে খেতে আড্ডা মারছিল। আমি তো আর কাস্টমারদের বলতে পারি না যে চলে যাও। তো যাই হোক, কাস্টমার আসতে ধীরে গেল, তারপরে দোকান বন্ধ করলাম, তারপরে বাড়িতে আসলাম। অনেকটা দেরি হয়ে গেছে। এসে একটু শুলাম, মানে একদম শরীরটা ভালো লাগছে না, তো সেই জন্য দেরি হয়ে গেল। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আর বর গেছে এখন হাত মুখ ধুতে, আর আমার হয়ে গেছে। তো ছেলে খেয়ে নেবে, তারপরে বর আর আমি দুজনে মিলে খাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করবো। ও তোমাদের তার আগে দেখিয়ে দিই রাত্রেবেলা কী দিয়ে খাচ্ছি। তো রাতে দেখো, ওই দুপুরে যা বানিয়েছি ওগুলোই আছে, আর এক্সট্রা করে আর কি বানাবো বলো, শরীর আর চলেই না। তো এটা ওটা করতেই চলে যায় সময়, আর খাবার দাবার বা কী বানাবো। আর বর খাবে এখন আম দিয়ে দুধ দিয়ে, কারণ কি বর দুধ আর আম দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে, বা কলা হলেও ওর ভালো লাগে। তো এই দিয়ে ও খাবে, আর আমি ওই যে বেড়ে নিয়েছি। তো ছেলের খাওয়া হয়ে গেলে আমি বসে পড়বো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা আর গুড নাইট।